অবশেষে আওয়ামী লীগের খেলা শুরু দেশ দখলে নিতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেবে না যুক্তরাষ্ট্র। মহাবিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি আবারও ক্ষমতায় যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানে বিশৃঙ্খল একটা অবস্থা, পুলিশের সাউন্ড গ্রেনেডও কিন্তু শব্দ আমরা শুনেছি এবং শাহবাগে যে পুলিশের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই। গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে, সোজাসুজি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমেরিকা এবং রাষ্ট্রপতি বা ইউএ। মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, তার সরকার এখন 3 দিক থেকে চাপের মধ্যে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে? নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে। ইউনূস নিজেই বিশ্বাস করেন তো যে 12 তারিখে নির্বাচনটা হবে। এই জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্নটি সামনে আনা উচিত, সবাই আনছে। আওয়ামী লীগকে ফেরাতেই হবে। আর এই চাপের মুখে ইউনূস সরকার একটি দ্বন্দ্বে পড়ে গেছে। ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা। কবে দেশে ফিরবেন আবারও নতুন করে কি জানালেন? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে থেকেও ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর প্রত্যাবর্তন ফেব্রুয়ারি আগেই, তবে সারা দেশে নৌকার মিছিল শুরু হতে যাচ্ছে কাপসে বিরোধী শিবিরে। কাদের গ্রিন সিগন্যালে এগোচ্ছে সব থেকে প্রাচীনতম এই দল আওয়ামী লীগ। 12 তারিখের ভোট পিছিয়ে যাওয়ার কথা এখন জোরে সোরে আলোচনায় আসছে এবং আসছে নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সম্ভাবনা, সেই আলোচনাও খুব জোরে সোরে চলছে। পাগলের মতো সেফ এক্সিট খুঁজতেই হবে ইউনূস এবং তার চেলাদের। ডক্টর ইউনূসের মাঝে চিন্তার ছাপ দিনে দিনে প্রকট হচ্ছে। ডক্টর ইউনূস ভয়ে আছে আওয়ামী লীগকে নিয়ে, যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। কাদের কথায়, কাদের প্রতারণায় ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এটা ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল। তারা বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করে 5 আগস্ট রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করেছে, ওই টাকা দিয়ে এখন তারা নির্বাচন করছে। আমি আপনাদেরকে একটা কথা আরো 1 মাস আগেও বলেছিলাম, তারা যখন নির্বাচনের প্রচারণায় নামবে তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানে গণদোলাই দেওয়ার জন্য চেষ্টা করবে। অলরেডি সেটাই অনেক জায়গায় হচ্ছে। ওদের অনেকের সাথে গানম্যান থাকার পরও জনগণ তাদের উপর তেড়ে আসছে, তাদেরকে মারার চেষ্টা করছে। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদের কিন্তু সেই ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে। হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন। যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। বাংলাদেশে দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে সরকার সকল পক্ষকে বিস্মিত করে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে। শুক্রবারে এমন একটা প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, যেখানে দেখা যায় যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে জনস্বার্থে 3 বছরের জন্য এই বার্মিংহাম সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হলো চুক্তিভিত্তিক, এবং সেখানে উল্লেখ করা হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। মানে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি কি পেশায় ছিলেন, আদৌ কোনো চাকরি বাকরি কিছু করতেন কিনা জানা যায় না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এসব ছবি বেরিয়ে এসেছে যে তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখা যাচ্ছে। তবে ওমর বিন হাদি, ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের যে লাগাতার আন্দোলন চলছে শাহবাগে এবং সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে এবং রাজপথে, সেই আন্দোলনের একজন প্রধান মুখ হিসেবে তিনি সামনে এসেছেন। ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এবং বড় বোন মাসুমা হাদি, এই দুজনই কথা বলছিলেন পরিবারের পক্ষ থেকে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি যেমন
সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়ায় ভাই যখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তখনই তিনি বলেছিলেন যে ভাইয়ের শত্রুর কোনো শেষ নাই, তার ভাইকে আওয়ামী লীগ যেমন আক্রমণ করে থাকতে পারে তেমনি আক্রমণ করে থাকতে পারে ভারত, কারণ তার ভাই ভারতের আধিপত্যবাদ বিরোধী ছিলেন। আর তিনি বলেছেন যে জিয়াউর রহমানকেও বিএনপি বাঁচতে দেয় নাই, কাজেই মির্জা আব্বাসও তার নির্বাচনী এলাকা ঢাকা 8-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা চালিয়ে থাকতে পারে এবং তারপর ওসমান হাদির নিহত হন। ওসমান হাদির দলের পক্ষ থেকে তিনি গুলিবিদ্ধ হওয়ার দিনই তাকে হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস দেখতে গেলে মির্জা আব্বাসের সঙ্গে এক রকমের দুর্ব্যবহার করা হয়, তার আসার ঘটনাকে প্রতিবাদ জানানো হয় তীব্র স্বরে এবং সেখানে ওসমান হাদির ঘনিষ্ঠ সহচর যারা তারা স্লোগানও দেন এসব কথা বলে যে মির্জা আব্বাসই ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এরপর ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই ব্যক্তিবর্গ ভারতে পালিয়ে গেছে। এত বড় একটা মানে সারা জাগানো হত্যাকাণ্ড ঘটানোর পর রাতেই তারা ভারতে পালিয়ে গেছে এবং সেটা কিনা যুক্তরাজ্যে বসে এক সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে সে খবর পৌঁছে গেছে যে কারা গুলি করেছে। যারা গুলি করেছে তারা আবার ওসমান হাদির সঙ্গে ইনকিলাব মঞ্চে ঘনিষ্ঠভাবে রাজনীতি করছিল, তার প্রচারণায় অংশ নিচ্ছিল। আর সেই গুলি করার পরেই সেই ব্যক্তিরা ভারতে চলে গেছে, এ খবর জুলকারনাইন সায়ের পেয়ে যান। কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারে নাই যে হাদিকে যারা গুলি করেছেন তারা কোথায় আছেন। এরপর এই সম্প্রতি আওয়ামী লীগের এক ওয়ার্ড কমিশনার, তিনি এক ওয়ার্ড কাউন্সিলর, তিনি হাদিকে মানে গুলি করানোর জন্য এই বন্দুকধারীদের নিয়োগ দিয়েছিলেন। এমন একটা তদন্তপত্র, এমন একটা তদন্ত প্রতিবেদন পুলিশ পেশ করার পর ইনকিলাব মঞ্চ মানে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের তরফে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে তারা মনে করেন না আওয়ামী লীগের একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এই হাদির মতো বড় নেতাকে হত্যার ষড়যন্ত্র করে থাকতে পারেন। এর পেছনে দেশি বিদেশি বিরাট ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র সরকারকে উদ্ধার করতে হবে। যতদিন সরকার সেই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে না পারছে, যতদিন সরকার হাদিকে যারা গুলি করেছে তারা কোথায় আছে সেটা চিহ্নিত করতে না পারছে, তাদের গ্রেফতার করতে না পারছে, তারা রাজপথ ছাড়বে না। দেখেন হাদির ভাই এমন একটা চাকরি পেয়ে গেছেন যে বুঝতে অসুবিধা হয় না যে সরকার এই প্রজ্ঞাপন জারির আগে নিশ্চয়ই পরিবারের সঙ্গে এই বিষয়ে একরকমের আলাপ করেছেন। মানে আলাপও আমরা এই বিষয়ে শব্দটা ব্যবহার করতে পারি, আমরা দর কষাকষিও শব্দটা ব্যবহার করতে পারি, কারণ ওমর বিন হাদি ভীষণভাবে রাজপথে ছিলেন। তিনি শাহবাগে 25-26 ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তারা রীতিমতো শহীদি শপথ নেন যে কিছুতেই তারা রাজপথ ছাড়বেন না হাদির হত্যাকারী কারা সেটা সুনির্দিষ্টভাবে বের করবার আগে, কারণ সরকার গড়িমসি করছে হাদির হত্যার পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটনে। এবং সেই সমাবেশে হাদির ভাই ওমর বিন হাদি, যাকে কিনা সরকার এখন চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিতে চাইছে, তিনি শুধু যে সরকার গড়িমসি করছে সেটা বলেছিলেন তাই নয়, তিনি সরাসরি ইঙ্গিত করেছিলেন যে সরকারেরই কোনো এজেন্সি হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা। মানে এই ইঙ্গিতটা হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বারবার আসতে থাকে ইনকিলাব মঞ্চের তরফে যে এটা কোনো এজেন্সির কাজ কিনা, মানে এমন একটা হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল কিনা, যে কারণে ইনকিলাব মঞ্চ বলছিল যে তারা নির্বাচন হতে দেবে না। হাদির ভাই, হাদির অত্যন্ত ঘনিষ্ঠ জাবের, ইনকিলাব মঞ্চের নেতা, এরা সেই শাহবাগে বলে আসছিলেন যে শাহবাগ সহ সারা দেশে যারা হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করছেন, সমাবেশ করছেন, রাজপথে আছেন, তারা যেন কিছুতেই রাজপথ না ছাড়েন যতদিন বিচারের প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে দোষীদের গ্রেফতার করা না যাবে, কোনো অগ্রগতি না হবে, তারা যাতে কিছুতেই না ছাড়েন। কারণ তাদের সন্দেহ যে সরকারের একেবারে কোনো এজেন্সি কিংবা সরকারের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হাদির ইনকিলাব মঞ্চের অত্যন্ত সক্রিয় নেত্রী জুমা ডাকসুরও, যিনি একজন নির্বাচিত সদস্য, তিনি পরিষ্কারভাবে কদিন আগে বলেছেন যে হাদির হত্যাকারী যারা নির্দেশদাতা তারা হাদির জানাজায় সামনের কাতারেই ছিল, মানে একেবারে সেই সামনের কাতারে প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন ছিলেন। এবং হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এর আগে কথাও বলেছেন যে এই যে হাদির হত্যাকারী মানে হত্যা প্রচেষ্টাকারীরা, যেই গুলিতে পরে হাদির মৃত্যুই হলো, হাদির কে গুলি করা ব্যক্তিরা যে এমন ভাবে পালিয়ে যেতে পারলো এটা আসলে কোনো গোয়েন্দা সংস্থার সহায়তা ছাড়া সম্ভব কিনা। এবং তারা সরাসরি প্রশ্ন করেছিলেন যে কোনো একটি বিশেষ দেশের প্ররোচনায় কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো এজেন্সি, বাংলাদেশের কোনো এজেন্সি সরকারের শীর্ষ পর্যায়ের কারো নির্দেশনায় এমন একটা ঘটনা ঘটালো কিনা, হাদিকে টার্গেট করলো কিনা। তো হাদির ভাই কি কি প্রশ্ন তুলছিল শুনে আসি, আর ভাবি যে সরকার কি তাহলে এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই, মানে ইউনূস সরকার এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই এখন হাদির ভাইকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে, মানে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশন বার্মিংহামে পাঠিয়ে দিচ্ছে এবং এমন একটা লোভনীয় পোস্টিং দিয়ে সেই পরিবারটিকে এক রকমের চুপ করিয়ে দিতে চাইছে, যেই পরিবারটি কদিন আগেও বলেছে যে তারা সংসদ
নির্বাচনে দাঁড়াবে না, কারণ তারা হাদি হত্যার বিচারের আগে বাড়ি যেতে রাজি নয় এবং সরকারের গড়িমসিকে তারা সন্দেহ করে। সরকার এর আগেও হাদির পরিবারকে নানা রকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছে। সরকার হাদির বোন মাসুমা হাদিকে গানম্যান দিয়েছে, অস্ত্রের লাইসেন্স দিয়েছে। এই যে একটা পরিবারকে বিচার না দিয়ে অন্য নানাভাবে ক্ষমতায়িত করার চেষ্টা, তার পেছনে কোন সংস্থা কাজ করছে, তার পেছনে সরকারের কোন শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছেন, সে প্রশ্ন তো করতেই হয়। যখন হাদির ভাই যাচ্ছেন চাকরি করতে বার্মিংহামে, অথচ সারা দেশে এখনো আন্দোলন চলছে। হাদির ভাই কি কি প্রশ্ন তুলেছিলেন, শুনে আসি সেটা। আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরেই ধামাচাপা হয়ে যাবে, তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় ব্লগার দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। হাদির খুনিকে লুকিয়ে রেখেছে, যে এজেন্সি হাদির খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি ক্যান্টনমেন্টেও থাকে, আমরা কাফন করে। দেখুন, হাদির পরিবার একরকমের রাজি হয়েছেন যে তারা আন্দোলনে থাকবেন না, রাজপথে থাকবেন না, তারা চলে যাবেন বার্মিংহামে। সেজন্যই নিশ্চয়ই ওমর বিন হাদির এই পুরস্কার, কারণ তিনি অন্য কোনো কি যোগ্যতায়, মানে একমাত্র হাদির ভাই, এজন্য জনস্বার্থে তাকে এমন একটা পোস্টিং দেওয়া হচ্ছে। এছাড়া আর কোনো যোগ্যতা তার মানে ব্যাখ্যা করা হয় নাই সেই প্রজ্ঞাপনে, যে কারণে তিনি যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে এত বড় একটা পদে নিয়োগ পেতে পারেন। তার মানে কোটা না মেধা, তিনি সরাসরি একটা কোটার অন্তর্ভুক্ত হয়েই কিন্তু যুক্তরাজ্যে যাচ্ছেন। তো হাদির ভাইকে পুরস্কৃত করার পরে তো অন্তত তাহলে এই রাজপথ থেকে এই আন্দোলন উঠিয়ে নেওয়ার একটা উদ্যোগ সরকারের নেওয়া উচিত। মানে সরকারের তার মানে একরকমের প্রতিশ্রুতি বা বিশ্বাসের সম্পর্ক স্থাপন হয়েছে নিশ্চয়ই হাদির পরিবারের সঙ্গে, যে কারণে তিনি ভাইয়ের হত্যার বিচার না পেয়ে শহীদের শপথ নিয়ে রাজপথে থাকার অঙ্গীকার করলেও এখন বার্মিংহাম রওনা হতে চাইছেন। কিন্তু তাহলে শুক্রবার শনিবারেও আপনি যদি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে যান, আপনি দেখবেন ইনকিলাব মঞ্চের আয়োজনে, ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা বাংলাদেশে জাস্টিস ফর হাদি, হাদি হত্যার বিচার চেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মুক্তিকামী জনতা মিছিল বের করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চে লেখা হচ্ছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে খুলনায় মার্চ হয়েছে, কিশোরগঞ্জে মার্চ ফর ইনসাফ হয়েছে, রংপুরে শহীদ আবু সাইদ চত্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণেরা এই দাবিতে মিছিল বের করেছেন। কুমিল্লাতে হয়েছে, কোটবাড়ি বিশ্ব রোড এবং কুমিল্লা মহানগরে বিক্ষোভ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। এবং এই মুহূর্তেও দেখছি যে খুলনায় আজকেও সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। তাহলে একই সঙ্গে সরকারের প্রতি কোনো আস্থা নাই, তার বিচারের দাবিতে সেই অনিশ্চয়তা নিয়ে ক্ষোভে সারা বাংলাদেশে রাজপথ দখলে থাকবে। অন্যদিকে পরিবারের একজন সদস্যকে, যিনি কিনা বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার ছিলেন, তাকে বার্মিংহাম পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? সরকার জানে যে কারা এই হত্যার সঙ্গে জড়িত। সরকারের সত্যি শীর্ষ পর্যায়ের নির্দেশে কোনো এজেন্সি নির্বাচন বানচাল করতে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যেই সত্যগুলো বেরিয়ে আসবে সেই উদ্বেগে সরকার শেষ পর্যন্ত ধামাচাপা দিতে চাইছে ওসমান হাদির ভাইয়ের গলার আওয়াজ। মানে এর কারণ কি হতে পারে? সেই অবিশ্বাস, সেই সন্দেহ ওসমান হাদির ভাই থেকে আসলে সর্বত্র ছড়িয়ে পড়লো সরকারের এমন একটা পুরস্কার ঘোষণা করছেন শেখ হাসিনা। কবে দেশে ফিরবেন, আবারও নতুন করে কি জানালেন? সত্যিকার অর্থে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাসনে থেকেও, ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। তিনি পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই, পৃথিবী বিখ্যাত গণমাধ্যম থেকে শুরু করে ছোটোখাটো সব ধরনের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। বিভিন্ন ভাষার, ইংরেজি ভাষা তো বটেই, সেই সাথে বাংলা ভাষার বিদেশি গণমাধ্যমগুলোতেও সাক্ষাৎকার দিচ্ছেন। কলকাতার গণমাধ্যমগুলো বাদ যাচ্ছে না। আজকে একটি সাক্ষাৎকার বেরিয়েছে কলকাতার প্রসিদ্ধ অনলাইন পোর্টাল এই সময় অনলাইনে, এবং সেখানে তিনি তার বিভিন্ন কর্মপরিকল্পনা, তার অভিমত ব্যক্ত করেছেন। আমি তার আগে একটু বলে নিই যে উনি শুধু সাক্ষাৎকারই দিচ্ছেন না, উনি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে তো কথা বলছেনই, একদম উপজেলা পর্যায়ের নেতার সাথেও তিনি অনলাইনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাহলে চিন্তা করুন যে তার প্রতিদিনের ব্যস্ততাটা কিভাবে যাচ্ছে। আর মাত্র 26 দিন পরেই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন, আর নিজেদের দেশে তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট, তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার শর্ত, এসব বিষয় নিয়ে কলকাতার বাংলা নিউজ পোর্টাল এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা মনে প্রতিটি প্রশ্নের সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের
এই ইমেলে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায়। এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশেও এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন। সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায় ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন। আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই। ইমেলে প্রশ্ন করছেন অনমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন, আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন? শেখ হাসিনা উত্তর দিয়েছেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ। আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা, দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ। কূটনৈতিক প্রাঙ্গণে হামলা, আমাকে প্রত্যার্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি, এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। এগুলো অন্তর্বর্তী সরকারের আশকারা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ। জাতি হিসেবে আমাদের পথ চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে, তখন তা আরও শক্তিশালী হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, এই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল? শেখ হাসিনা বলছেন, 1971 সালের মূল্যবোধ আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে। যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধে এই লড়াই করছে। আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র ক্ষয় করা হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে, যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা 1971 সালে নিপীড়ন থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি অপমান ছাড়া কিছুই নয়। অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না। আমরা যেন ভুলে না যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি। স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার নীতিগুলি ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হবে না, কারণ বাংলাদেশ তার জনগণের সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয়। নেক্সট প্রশ্ন করছে, এই সময় যে মোহাম্মদ ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে, আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে? পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড তথাকথিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে সবকিছু বলে দেয়। ঢাকা 8 আসনে বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে। এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদ মাধ্যম, সাংবাদিক, কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা চালানোর সুযোগ করে দেয়। নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক নিবেদনের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয়। এটি কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে। পরিবেশ ফিরবে বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন। ইউনূস জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন, তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে। অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয়। এই সময়ের আরেকটি প্রশ্ন, বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত। নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন? শেখ হাসিনার উত্তর, আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। 120 জনেরও বেশি সংসদ সদস্য সহ 1,52,000-এরও বেশি আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে বন্দী রয়েছেন। তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন, নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন, যার ফলে 100 জন মানুষ ইতিমধ্যেই কারাগারে মারা গেছেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্নমত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো। আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা, শান্ত অচঞ্চল থাকুন, ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আতঙ্কের রাজত্ব কায়েম করে কোনো সরকারই চিরকাল টিকে থাকতে পারে না। এই সময়ের আরেকটি প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান এই অরাজক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করেন? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, এর দায়ভার অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এবং তারা যে চরমপন্থী শক্তিগুলোকে শক্তিশালী করেছে তাদের উপরই বর্তায়। অত্যন্ত সুপরিকল্পিত কৌশলে ইউনূস আমাদের অর্থনীতি, গণতান্ত্রিক ও সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। বিনিয়োগ থমকে গিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, যুব সমাজ, কৃষক এবং শ্রমিকদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। এর আগে বাংলাদেশ ছিল এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় সহনশীলতার আলোকবর্তিকা। আমরা মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিলাম। 2023-এ আমাদের অর্থনীতির 7%-এর বেশি অগ্রগতি হয়েছিল। আমাদের লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছিলাম, কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছি, নারীদের ক্ষমতায়ন করেছি, খাদ্য উৎপাদন 4 গুণ করেছি এবং মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়েছি। আমরা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করেছি এবং অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোর মাথা চড়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি। সেই সব অগ্রগতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বহু প্রতিশ্রুত সংস্কার করার পরিবর্তে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিকভাবে আমাদের দলকে নিষিদ্ধ করেছে, মিথ্যা অভিযোগে হাজার হাজার নির্দোষ মানুষকে আটক করেছে, সাম্প্রদায়িক হিংসাকে বৈধতা দিয়েছে, সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা এখন মন্ত্রিসভায় বসে আছে, অথচ জেলখানায় ভরে রাখা হয়েছে আওয়ামী লীগের সদস্যদের। ইউনূস আমাদের একসময় সমৃদ্ধ দেশটির পদ্ধতিগত ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন। আমার আশঙ্কা তাকে এমন একটি সরকারের গ্রহণযোগ্য মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে যা মূলত পুরোটাই জঙ্গি ও চরমপন্থীদের দ্বারা পরিচালিত। এই সময়ের শেষ প্রশ্ন যে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হলে আপনি ঢাকায় ফেরার কথা বিবেচনা করবেন? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন যে বাংলাদেশকে অবশ্যই সাংবিধানিক শাসন এবং আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। এর অর্থ হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলা তুলে নিয়ে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন আয়োজন করা। জনগণের দ্বারা 9 বার নির্বাচিত দলকে নিষিদ্ধ করে আপনি গণতান্ত্রিক বৈধতা দাবি করতে পারেন না। বর্তমান পরিস্থিতিতে আমার ফেরা অসম্ভব, কারণ অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণের কোনো পরিবেশ নেই। বাক স্বাধীনতা ধ্বংস করা হয়েছে। যে কেউ সরকারের সমালোচনা করলে তাকে কারাবাস, ভীতি প্রদর্শন বা মৃত্যুর ঝুঁকি নিতে হয়। সত্য বলার জন্য সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাস্তবতা তুলে ধরার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা শাসন ব্যবস্থা নয়, একে বলা যায় সন্ত্রাসের রাজত্ব। যখন গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন আমাদের মানুষকে তাদের বিশ্বাসের জন্য আর নিপীড়নের শিকার হতে হবে না এবং যখন আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখনই আমি ফিরব বলে জানান শেখ হাসিনা। আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা আসলে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওই যে বললাম যে সকল ধরনের গণমাধ্যমে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ কর্মীর সাথেও তিনি ফোনে কথা বলছেন, অনলাইনে কথা বলছেন এবং দেশে ফেরার বার্তা দিলেন যে বাংলাদেশ আসলে স্টেবল হতে হবে, অস্থিতিশীলতা দূর হতে হবে। এই মুহূর্তে তার ফেরা এক প্রকার অসম্ভব যদি না বাংলাদেশের পরিস্থিতি না পাল্টে। বাংলাদেশের পরিস্থিতি পাল্টাবে কিনা আমাদের নিশ্চয়ই দেখতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন রঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই রঙ্গের পরে আর কি ভঙ্গ হয় নাকি উদ্ধার হয় বাংলাদেশ। শেখ হাসিনার ফেরা শুধু নয়, বাংলাদেশের মানুষেরও জীবনের ছন্দে ফেরাও কিন্তু নির্ভর করছে অনেক কিছু। সামনে আগামী 2 মাস, 1 মাসের মধ্যে কি হয়। নির্বাচনের আছে 26 দিন। নির্বাচন পরবর্তী 2-1 মাসও দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কি এগোবে নাকি পিছিয়ে যাবে। সেই বিচারে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছি। প্রতিনিয়ত এমন সাক্ষাৎকার দিচ্ছেন, তারই একটি সাক্ষাৎকার এই সময় অনলাইনে দিলেন তিনি। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।